পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা তার কথা কিংবা তার জীবনের বিভিন্ন ঘটনা যখন আমরা শুনে থাকি, দেখবেন প্রত্যেকটা কথাই কিন্তু তার জীবনে কিংবা তার যত ঘটনা আমরা বলি না কেন, একটা জিনিসকে কখনোই বাদ দিয়ে না। তা কি জানেন? তা ঠাকুরের আদর্শ। এই যে মাতৃ সম্মেলন হয়, একটা কথা প্রত্যেকের মাথায় রাখা দরকার। মাতৃ সম্মেলন যে আমি বলছি, এ কথার অর্থই হচ্ছিল এক একটা, বলতে পারেন মায়েদের একটা জায়গায়, এক একটা জায়গায় তারা যেখানে সম্মিলিত হচ্ছেন, সেখানেই হয়ে থাকে মাতৃ সম্মেলন। আর এই সম্মেলন, এই জিনিসটা তখনই সার্থক হয়ে ওঠে যখন সেটা একজনকে অনুসরণ করে হয়। তা আমরা সবাই জানি কি না, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার জন্ম মাস উপলক্ষে সাধারণত শ্রাবণ মাসে সেটা বিশেষ করে পালন করা হয়ে থাকে এই মাতৃ সম্মেলন সারা মাস জুড়ে। তাছাড়া এমনি কখনো কখনো হয়, কিন্তু এই মাসে প্রায় প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গাতেই দেখবেন এই মাতৃ সম্মেলন কিন্তু করা হয়ে থাকে। তাই এই মাতৃ সম্মেলনে আমি শ্রী শ্রী বড়মাকে কেন্দ্র করে আমি যাই বলছি, তার জীবনের ঘটনা আমি যাই বলছি, যাই আমি সেখানে করি বলি, যাই আমি দেখাই না কেন, সবটা কিন্তু যেন ঠাকুরকে কেন্দ্র করে হয়। আর তা হতে বাধ্য। তা কেন জানেন? তার কারণ শ্রী শ্রী বড়মার জীবনটা সম্পূর্ণটা ঠাকুরকে কেন্দ্র করেছিল। এইগুলো প্রত্যেকের কিন্তু ভাবা চাই। তা না হলে কি হয় জানেন? এই জিনিসটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বিশেষভাবে আমাদের এটা তিনি বলছেন যে মাতৃ সম্মেলনে আমি বড়মার কথা গিয়ে বলছি, এবারে বড়মার কথা এমন ভাবে বললাম সেখানে ঠাকুরের নাম পর্যন্ত কিংবা ঠাকুরের আদর্শটা সেখানে বলতে পারেন কোন রকম ভাবে প্রকাশই পেল না। যারা শুনছেন, যারা এসছেন, তারা বুঝতেই পারলেন না যে বড়মার জীবনটা বাস্তবে কি নিয়ে আছে, কি কেন্দ্র করে। সেটাই যদি না বুঝতে পারেন, তাহলে সেই মাতৃ সম্মেলনটা কি সার্থক হয়? আচার্যদেব তাই পুরো সরাসরি বলছেন, ঠাকুরকে কেন্দ্র না করে বড়মার কথা, কিংবা আমি ভাবছি আমি বড়মার কথা বলছি, বড়মার জন্ম মাস, আমি শ্রী বড়মার গুণগান করব, তার ঘটনা বলবো, অথচ ঠাকুরকে বাদ দিয়ে কিংবা তার কথা না বলে, সেক্ষেত্রে তিনিই কিন্তু মনে ব্যথা পাচ্ছেন। আমি বলছি আমি শ্রী বড়মাকে খুশি করার জন্য এগুলো করছি, বাস্তবে তিনি যে কতটা দুঃখ পাচ্ছেন সেটা আমি নিজেও বুঝতে পারবো না। তার কারণ তিনি যাকে খুশি করলে তিনি খুশি হন, আমি তাকে খুশি করতে পারিনি। অর্থাৎ তিনি তার জীবনে সব সময় ঠাকুরকে খুশি করার ধান্দায় লেগে থাকতেন। সেই চিন্তাই তার মাথায় থাকতো, ঠাকুরকে কিভাবে খুশি করবেন, ঠাকুরের যাতে কোনো রকম ভাবে কোনো কিছুতে অসুবিধা না হয়, তিনি যথাসাধ্য প্রত্যেকটা জিনিস তিনি সেই রকম ভাবে করতেন। এমনকি শ্রী শ্রী বড়মার ক্ষেত্রে দেখা গেছে, যদি দেখবেন তার জীবনের বিভিন্ন আমরা ঘটনা দেখি, তিনি ঠাকুর কোনো কিছু চাওয়ার আগে কোনো কিছু তিনি চাইতে পারেন এই সম্ভাবনা, এই জিনিসটাকে তিনি মাথায় এনে তিনি আগে থেকে সেই জায়গায় ওই জিনিসটা রেখে দিতেন, যে ঠাকুর চাইলে যেন তৎক্ষণাৎ ঠাকুরের কাছে সেটা দিয়ে দেওয়া হয়, যেন সেটা ঠাকুর পান। এতটাই তার ঠাকুরের প্রতি নজর ছিল, এতটাই তার ভালোবাসা। আর এই কারণেই সেইখান থেকেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, অর্থাৎ আমি যাকে বলছি ঠাকুরের বড় ছেলে, আমি যাকে বলছি বড় খোকা, ঠাকুর যে বলতেন বড় খোকা, সে বাস্তবে বড় খোকা তিনি কে? যদি এই রকম স্বামীর প্রতি যদি টান যদি না থাকে, তাহলে
ঠাকুর যে একটা কথা বলেছিলেন, আমি আর বড় খোকা টাকার এপিট আর ওপিট, তাহলে এই জিনিসটা কি হতো? তাহলে কি শ্রী বড়দা বাস্তবে ওই রকম ভাবে আসতে পারতেন? আর বড়দা বাস্তবে কে, এসব এখন যদি বলা হয় বা যদি শোনায়, অনেক ঘটনা বলতে পারেন উঠে আসতে পারে, অনেক কিছু আমরা জানতে পারি এই ঘটনাগুলির ভিতর দিয়ে। তাই সেসব বড় মার কথা আমি যখন বলছি, মাতৃ সম্মেলনে একটা কথা মাথায় রাখা তাই দরকার, যেন তার ঠাকুরকে কেন্দ্র করে হয়, যাতে মায়েরা তা শুনে বুঝতে পারেন তার মানে সেসব বড়মা তার স্বামীর প্রতি তার কতটা যে টান ছিল, আর কেমন যে তার ভাবটা ছিল, কেমন ভাব নিয়ে তিনি তার স্বামীর প্রতি প্রত্যেকটা কাজ করতেন, তার স্বামীর প্রতি তার টানটা কতটুকু ছিল। তাই আমি যদি সেই জিনিস যদি না প্রকাশ করতে পারলাম, তাহলে কি হয়, তাই না? ঠিক যেমন ঠাকুরত্ব আমি যে বলছি, ওই জিনিসটাই একটা মেয়ে সেক্ষেত্রে স্ত্রী হয়ে তার কর্তব্যটা কি, সেই জিনিসটা বড় মাকে দেখে যেন আমি শিখি। আমার ঠাকুর, আমি যাকে বলছি, তার অর্ধাঙ্গিনী কেমন, তার সহধর্মিনী কেমন, প্রত্যেকটা শব্দই সেক্ষেত্রে কেমন ভাবে যে সার্থকতা পেয়েছে। এই অর্ধাঙ্গিনী বলি, সহধর্মিনী বলি, ভার্যা বলি, যাই বলি না কেন, সেই জিনিসটা আমার মধ্যে কতটুকু আছে, এইগুলো মাতৃ সম্মেলন আলোচনা করা লাগবে। তা না হলে কিন্তু আচার্যদেব তাই বলছেন, যদি আমার মধ্যে যদি সেই গুণ না ফুটে ওঠে, আমি যতই মাতৃ সম্মেলন কেন, সৎসঙ্গ পর্যন্ত যদি আমি করি না, 2 ঘন্টা 2.5 ঘন্টা কি, আমি দিন রাত পরে যদি ওই ঢাকঢোল পিটিয়ে আমি যদি শুধু তাই করি, নিজের মধ্যে যদি আমি এগুলো না ফুটিয়ে তুলি, নিজের পার্সোনালিটির মধ্যে, ক্যারেক্টারের মধ্যে যদি তিনি যদি না প্রকাশ পান, সেক্ষেত্রে পরিবর্তনটা আসা অনেকটাই কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার। তাই এইগুলি যেন আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকে। যেমন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা ঘটনা বলছেন শ্রী বড়মার জীবনের, এই কিছুদিন আগেই বলা তার একটা কথা। আচার্যদেব সেক্ষেত্রে একটা প্রসঙ্গ ধরে আলোচনা করছিলেন, অর্থাৎ ফিলান্থ্রপি সামনে যেখানে তিনি বসেন, ঠিক ওই রকম ভাবে তিনি বসে আছেন। সেই সময় প্রত্যেকে সেখানে আমরা বসে আছি। আচার্যদেব বড়মার বিভিন্ন কথা বলতে গিয়ে একটা জায়গায় বলছেন, এক্সট্রিম ফর্ম অফ লাভ, অর্থাৎ প্রেমের মানে প্রেম যে আমি বলছি, তারও আবার এক্সট্রিম ফর্মটা যে কেমন হতে পারে। বড়মার জীবনে একবার একটা অপারেশন হয়, সেই অপারেশনটা আচার্যদেব বলছেন, এমনকি সেই অপারেশনের ক্ষেত্রে দেখবেন অ্যানাস্থেসিয়া কিংবা এমন কিছু কিছু জিনিস দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অপারেশন করলে পেশেন্টের তেমন কষ্টটা বোধ হয় না, সেটা সে ফিল করতে পারে না। বড়মার অপারেশনটা যখন করা হয়, তখন কিন্তু তা দাওয়াই হয়নি, সেটা অপারেশনের সময় দেওয়া হয়নি। অর্থাৎ অপারেশন যে করা হচ্ছে, বড়মা সম্পূর্ণ সেক্ষেত্রে তাকিয়ে আছেন, দেখছেন, আর অপারেশন চলছে। আর সেই অপারেশনের সময় তার মাথায় একটাই কথা, ঠাকুর। তিনি ঠাকুর নিয়েই তিনি বিভোর, তাছাড়া তিনি কিছুই মাথায় আনছেন না। সেই চিন্তাতেই তিনি আছেন, আর অপারেশন চলছে। অপারেশন শেষ হয়ে গেল, সেই যে কষ্ট অপারেশনের সময়, সে তো একটা গেল, একটা ফেজ। তারপরে আবার কি, তারপরে হচ্ছিল কোথায় বিশ্রাম নেওয়ার কথা, কোথায় বলতে পারেন রেস্ট নেওয়ার কথা, কোথায় বেড রেস্টে থাকার কথা। শ্রী শ্রী ঠাকুর বড় মাকে বলছেন, বড় বউ, ওনারা যে এসেছেন, ও তাদের জন্য কিছু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে হয় না? সেই বড় মা সেই অবস্থাতে তিনি উঠে গেছেন,
উঠে গিয়ে তিনি প্রত্যেকের জন্য তিনি খাবার নিয়ে এসে তাদেরকে দিলেন। এটা বাস্তবে সম্ভব হলো কিভাবে? আচার্যদেব বলছেন এখানে একটা জিনিস কাজ করে, তা হচ্ছিল ডাইভারশন থিওরি। অর্থাৎ সেই অপারেশনের সময় সেই জায়গায় আমি প্রেজেন্ট থেকেও আমি সেই জায়গায় আছি, হচ্ছে অপারেশন আমারই, তা সত্ত্বেও আমার মনটা সেই জায়গাতে কিন্তু আবদ্ধ নেই। আমার মন আলাদা কোথায় আছে, যেখানটায় আমার মন সর্বান্তভাবে সব দিক দিয়ে আমার মন যেখানে গেলে তৃপ্তি পায়, শান্তি পায়, সেই জায়গাতে আমার মনটা জুড়ে আছে, যার ফলে সেই অপারেশন পর্যন্ত তার কিছু করতে পারেনি, ঠাকুর চানও নি, যার ফলে দেওয়াও হয়নি সেই রকম ভাবে। তাই এই কারণে আচার্যদেব তাই বলছেন এইটা কি, এটা স্বামীর প্রতি টান, যার ফলে সেই অবস্থাও তাকে কাবেজ করতে পারেনি। এইটা তাই শেখা লাগে যে তার মানে আমি ততটুকুও না হতে যদি পারি, তার ছিটে ফোটা তো অন্তত হই, তা নাহলে আমার ঠাকুর নিয়ে চলা আর কোথায় হলো? কোথায় আর আমি বলছি যে আমি শ্রী বড় মাকে জীবনে মায়ের রূপে যে আমি তাকে মাথায় নিয়ে চলছি, তার কারণ শ্রী ঠাকুর যে বলেছেন আমি যদি নারী রূপে আসতাম তাহলে ঠিক যেমনটা হতাম তাই হচ্ছে হলো বড় বউ। তার মানেটা কি? তার মানে শ্রী বড় মা বাস্তবে কে? তাই এই কথাগুলি কিন্তু মাতৃ সম্মেলনে বিশেষ করে আলোচনা করা চাই। এই কথাটি পরম পূজ্য শ্রী আচার্যদেব কিছুদিন আগে ঘটনাটি বলছিলেন, তাই আমি এটা আপনাদের বললাম। আর এরকম অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, তাই না? তাই এইগুলি জানা লাগে। আর নিজে যেমন আমি চরিত্রগত করতে শিখবো, নিজে যেমন আমি নিজে জীবনে ফুটিয়ে তুলতে শিখবো, বাকিদেরকেও যেন আমি এটা বলি। মাতৃ সম্মেলনে যাচ্ছি যেন সেক্ষেত্রে এই কথাগুলি আলোচনা করি, দিলে দেখবেন কেমন পরিবর্তনটা আসে, তাই না? তাই অনেক ঘটনা আছে, আপনারা যদি শুনতে চান আরো বিভিন্ন ঘটনা যেগুলি মাতৃ সম্মেলনে আলোচনা করা যেতে পারে কিংবা যেগুলি আমাদের জানা দরকার, তাহলে আপনারা নিচে কমেন্টে লিখে জানাতে পারেন। চেষ্টা করব আলোচনাগুলি সেই রকম ভাবে ইউটিউবে আপলোড করার জন্য, যদি আপনারা কমেন্ট লিখে জানান। আর এই কথাগুলি অন্তত যেন আমরা পালন করি, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু, বন্দে পুরুষোত্তম।